আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়ে আফ্রিকান আমেরিকান নারীদের শক্তি ও সংগ্রামের গল্প, এছাড়াও বর্ণবাদ এবং কালো চামড়া যারা মানুষ তাদের প্রতি কতটা অন্যায় অবিচার করা হয়েছে, কিভাবে তাদেরকে শোষণ করা হয়েছে সেই সম্পর্কে একটি কবিতা আমরা পড়ব। যে কবিতাটির নাম হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ বা স্টিল আই রাইজ। এই কবিতাটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ক্লাস 11-এর সেমেস্টার 2 এর অন্তর্ভুক্ত। তো কবিতাটি শুরু করার আগে আমরা এই কবিতার যে লেখক মায়া অ্যাঞ্জেলিউ তার সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য দেখে নিই। মায়া অ্যাঞ্জেলিউ তিনি জন্মগ্রহণ করেন 4 এপ্রিল 1928 সালে সেন্ট লুইস, মিসৌরি, আমেরিকাতে। তিনি ছিলেন একজন আমেরিকান কবি এবং অভিনেত্রী। তার একাধিক আত্মজীবনীমূলক গ্রন্থে অর্থনৈতিক বৈষম্য, বর্ণগত ও যৌন নিপীড়নের বিষয়গুলি চিত্রায়িত করা হয়েছে। যদিও তিনি সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন, তবু মার্গারেট জনসন তার শৈশবের অনেকটা সময় কাটান তার পিতামহী অর্থাৎ তার বাবার মা, তার ঠাকুমা অ্যানি হেন্ডারসনের সঙ্গে। তার বাবা মা বেইলি জনসন ও ভিভিয়ান বাক্সটার তিনি যখন 3 বছর বয়সী তখন তারা আলাদা হয়ে যান। যখন তিনি 8 বছর বয়সের তখন তার মায়ের ছেলে বন্ধুর দ্বারা তিনি ধর্ষিত হন। এই ঘটনার আঘাতে তিনি কয়েক বছর বাকরুদ্ধ ছিলেন, অর্থাৎ তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। পরবর্তীতে তার কাকা বা মামাদের দ্বারা ওই ধর্ষণকারীকে হত্যা করা হয়। এরপরে তিনি মিসেস বার্থার সহায়তায় কোনো মতো কথা বলার শক্তি ফিরে পান। যখন তিনি 16 বছর বয়সী তখন তিনি তার পুত্র সন্তান গাই জনসনের জন্ম দেন। তার জীবনের এই প্রারম্ভিক অভিজ্ঞতাগুলোই তার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস এর মূল বিষয়বস্তু, যা দক্ষিণে জিম ক্রো আইনের অধীনে বেড়ে ওঠার নির্ভীক ও বাস্তব ছবি ফুটিয়ে তোলার জন্য অনেকের প্রশংসা লাভ করেছে। 1970 সালে তিনি 1970 সালে তার লেখা এই বইটি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। 21 শতকেও এটি আফ্রিকান আমেরিকান সাহিত্যের এক অনন্য বই হিসেবে বিবেচিত হয়ে আসছে। 1940 সালে তিনি তার ছেলে জনসনের কথাতে সান ফ্রান্সিসকোতে চলে আসেন। সেখানে তিনি এক নৃত্যশিল্পী হিসেবে তার ছদ্মনাম বা প্রফেশনাল নাম মায়া, যা তার ছোটবেলার ডাকনাম, এবং অ্যাঞ্জেলিউ, যা তার স্বামীর তোষ অ্যাঞ্জেলিউর পদবি অর্থাৎ মায়া অ্যাঞ্জেলিউ রাখেন। 1956 সালে তিনি তার গানের অ্যালবাম মিস ক্যালিপসো প্রকাশিত করেন। তার লেখা কিছু বিখ্যাত কাজগুলির মধ্যে আই নো হোয়াই দ্য কেজ বার্ড সিংস 1669, এরপর দ্য আইকনিক পোয়েম স্টিল আই রাইজ 1978 এবং দ্য ইনগ্রাল পোয়েম অন দ্য পালস অফ মর্নিং 1993। এই কাজগুলো তার বিখ্যাত কাজ। তিনি 2014 সালের 28শে মে উইনস্টন সালেম, নর্থ ক্যারোলিনাতে মারা যান। এবার আমরা আলোচনা করব এই স্টিল আই রাইজ কবিতার প্রেক্ষাপট। স্টিল আই রাইজ কবিতাটি প্রকাশিত হয়েছিল 1978 সালে একটি কবিতা সংকলনে, যার নাম ছিল অ্যান্ড স্টিল আই রাইজ। এই কবিতাটি 1970 সালের দিকে কবি মায়া অ্যাঞ্জেলিউ তিনি এইটিকে লেখেন, যখন তিনি মানবাধিকার এবং নাগরিক অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই কবিতাটিতে কবির বর্ণবৈষম্য এবং যৌন নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে কবিতাটি লেখা হয়েছে। এই কবিতাটিতে আমরা তারই যেন প্রভাব স্পষ্ট রূপে দেখতে পাই। এইবারে শুরু করছি আজকের কবিতা স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলিউ। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, অর্থাৎ তুমি আমাকে ইতিহাসে অপমানিত করে বা খাটো করে লিখতেই পারো। এখানে তুমি বলতে শ্বেতাঙ্গ মানুষদের কথা বলা হয়েছে। এর আগে আমরা ক্লাস 10-এ
ওই আফ্রিকা কবিতাতে দেখেছি যে কিভাবে আফ্রিকা কবিতাতে যারা কালো বর্ণের মানুষ তাদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই ঘটনাগুলো আমরা সেখানে পড়েছি। ঠিক একই রকমভাবে এখানে বলা হচ্ছে যে তুমি আমাকে আমার ইতিহাসটাকে তুমি খাটো করে লিখতেই পারো, কারণ তোমার অর্থ আছে, তোমার ঐশ্বর্য আছে, তোমার সম্পদ আছে, তাই ইতিহাস লেখার ক্ষমতাও তোমার, ইতিহাস লেখার অধিকার তোমার। তাই তুমি তোমার অধিকার বলে আমাকে ছোট করে বা আমার ইতিহাসকে তুমি অপমানিত করে খাটো করে লিখতেই পারো। উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, তোমার সেই তির্যক কথাবার্তা, তোমার সেই টন্টিটকারিমূলক কথাবার্তা দিয়ে তুমি ইতিহাসটা লিখতে পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, বলছে যে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারো বা মাটিতে আমাকে পদদলিত করতে পারো। বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, কিন্তু তবুও ধুলোর মতো হলেও, ধুলো যেভাবে বাতাসে উপরে ওঠে ঠিক একই রকমভাবে আমিও যেন উঠে আসব। এখানে একটা আমরা বাইবেলিক্যাল অ্যালুশন দেখতে পাই। বাইবেলে যীশুখ্রিস্ট বলেন যে মানুষ ধুলো দিয়ে তৈরি এবং মানুষ মৃত্যু শেষে আবার সেই ধুলোতেই মিশে যাবে। আমাদের লেখিকা মায়া অ্যাঞ্জেলিও তিনিও ওই একই কথা বলছেন যে তোমরা আমাকে ধুলোতে মিশিয়ে দিলেও আমি ধুলো যেভাবে বাতাসে উড়ে বেড়াই, আমি ঠিক একই রকমভাবে উপরে উঠে আসব। অর্থাৎ আমি আমার কাজকর্মের মাধ্যমে আমার কী করব, আমার জাতীয় সত্তা সেটাকে আমি গর্বান্বিত করব, সেটাকে সম্মানিত করব। ডাজ মাই শ্যাসিনেস আপসেট ইউ, শ্যাসিনেস অর্থাৎ আমার এই ঔদ্ধত্য, অর্থাৎ আমার বেহায়াপনা, অর্থাৎ আমি যে জেদি, সেই জেদটাকে বোঝানো হচ্ছে। ডাজ মাই শ্যাসিনেস আপসেট ইউ, আমার যে এই বেহায়াপনা বা আমার যে এই ঔদ্ধত্য, আমার যে এই জেদ, আমার মধ্যে থাকা এই আত্মবিশ্বাস, এটা কি তোমাকে বিরক্ত করে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, বিসেট বিইএসিটি, বিসেট কথার অর্থ হলো গিয়ে সারাউন্ডেড অর্থাৎ ঘিরে থাকা, এবং গ্লুম GLMM গ্লুম হলো গিয়ে বিষণ্ণতা। বলছে হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, কেন তুমি এত হতাশ ও অস্বস্তিতে ডুবে আছো? কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস, এটা তোমার এই যে হতাশা, তোমার এই যে অস্বস্তি, এটার কারণ কি এইটা যে আমি এমনভাবে হাঁটছি যেন মনে হচ্ছে যে আমার কাছে তেলের খনি পাওয়া গেছে বা আমি তেলের খনির মালিক। অর্থাৎ এখানে অয়েল ওয়েলস, তেলের খনি, তৈলখনির কথা বলা হচ্ছে। তৈলখনি একটা সিম্বলাইজ করছে গিয়ে বিপুল সম্পদ। তৈলখনি বলছে গিয়ে যে বিপুল সম্পদের একটা সিম্বল বা চিহ্ন, সাংকেতিক চিহ্ন। তো বলছে যে তোমার এত অস্বস্তি কেন, তোমার এত হতাশা কেন? তোমার হতাশার কারণ কি এই জন্যে যে আমি এমনভাবে হাঁটছি মনে হচ্ছে যেন আমি তেল খনির মালিক, অর্থাৎ আমার কাছে বিপুল সম্পদ আছে। পাম্পিং ইন মাই লিভিং রুম, সেই তেল আমার যে ঘর, সেই ঘর থেকেই যেন সেই তেলকে খনন করে বের করা হচ্ছে। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, ঠিক যেভাবে চাঁদ এবং সূর্য তারা প্রতিদিন আকাশে ওপরে ওঠে। উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, ঠিক যেমনভাবে আমরা জানি যে চাঁদ আমাদের পৃথিবীতে জোয়ার ভাটার কারণ হচ্ছে গিয়ে চাঁদ। তো এখানেও তাই বলা হচ্ছে যে উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, যেমনভাবে সমুদ্রে প্রতিদিন জোয়ার আসে। জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, ঠিক যেমন করে মানব জীবনে আশা ঊর্ধ্বমুখী, অর্থাৎ মানুষের আশা সবসময় বাড়ে। স্টিল আই উইল রাইজ, ঠিক তেমনভাবেই বহু প্রতিকূলতার মধ্যেও, বহু বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি একদিন না একদিন ঠিক উঠে আসব। এর পরের লাইন, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, অর্থাৎ তুমি কি আমাকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখতে চেয়েছিলে? বোউড হেড অ্যান্ড লোয়ার্ড আইজ, মাথা নিচু করা এবং চোখ নিচু করে থাকা অবস্থাতে। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস মানে হচ্ছে গিয়ে কান্নার জল। তো বলছে যে কান্নার জল ঠিক যেভাবে গাল বেয়ে নিচের দিকে নেমে আসে, একই রকমভাবে আমার কাঁধগুলো যেন ঝুলে থাকবে বা ঝুলে পড়ে, সেরকম অবস্থায় কি তুমি আমাকে দেখতে চেয়েছিলে? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, আমার সারা অস্তিত্ব দুর্বল হয়ে পড়তে পারত অন্তরের কান্নাতে। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, হটিনেস অর্থাৎ অ্যারোগেন্স, জেদ, রাগ। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, বলছে আমার যে ঔদ্ধত্য সেটা কি তোমাকে কষ্ট দেয়? ডু নট ইউ টেক ইট আ ফুল হার্ড,
বলছে তুমি এটাকে এত গুরুত্ব দিয়ে দেখো না, বা এত সিরিয়াসলি এই ব্যাপারটাকে নেওয়ার কোনো কারণ নেই। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স। আবার এখানে সেই সিম্বলিক্যাল বলছে যে কারণ আমি এমনভাবে হাসছি যেন মনে হচ্ছে আমি স্বর্ণ খনির মালিক, অর্থাৎ আমার কাছে সোনার খনি রয়েছে। সোনার খনি আসলে ওই বিপুল সম্পদের একটা প্রতীক মাত্র হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে। বলছে তুমি এত আমাকে গুরুত্ব দিচ্ছ কেন? কারণ আমি হাসছি যেন মনে হচ্ছে আমার কাছে সোনার খনি রয়েছে। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, সেই সোনার খনি থেকে আমার বাড়ির পিছনে যে উঠোন সেইখান থেকেই সোনা খনন করে বের করা হচ্ছে। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস। শুট শুট অর্থাৎ গুলি করা বা বিদ্ধ করা, ওয়ার্ডস মানে বাক্য। তো বলছে যে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি আমাকে তোমার বাক্য বানিয়ে বিদ্ধ বিদ্ধ করতে পারো, বা তোমার বাক্য দিয়ে তোমার কথা দিয়ে তুমি আমাকে আঘাত করতে পারো, আঘাত দিতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ। কাট মানে কাটা, আইজ মানে হচ্ছে চোখ। চোখ দিয়ে কিভাবে কাটবে? বলছে যে ইউ মে কাট মি ইউ উইথ ইউর আইজ, তুমি তোমার তীক্ষ্ণ চাহনি দিয়ে আমাকে কেটে ফালা ফালা করে দিতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, ঘৃণা। বলছে যে তুমি আমাকে তোমার ঘৃণা দিয়ে হত্যা করতে পারো, মেরে ফেলতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু তবুও বাতাসের মতো হলেও আমি আবার উঠে আসব। পরবর্তী লাইন, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ। বলছে যে আমার এই যে শরীরী যৌনতার আবেদন, সেটা কি তোমাকে বিরক্ত করে? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি তোমার কাছে অবাক করার মতো কিছু? এই লাইনের মধ্যে কবি বলছেন যে ফিজিক্যাল অ্যাবিউজ, এর আগে তো আমরা বর্ণ বর্ণ বৈষম্য দেখেছিলাম, এবার দেখছি গিয়ে ফিজিক্যাল অ্যাবিউজ অর্থাৎ শারীরিক যে বৈষম্য, সেই বৈষম্য অর্থাৎ শ্বেতাঙ্গ মহিলাদের যা শারীরিক গঠন এবং কালো রঙের চামড়ার মহিলাদের যা শারীরিক গঠন, সেটাকে নিয়েও একটা কিন্তু টন্টিটকারী বা তির্যক কথাবার্তা বা অপমানজনক কিছু এখানে বলা হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের লেখিকা তিনি বলছেন যে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, অর্থাৎ আমার যে এই শরীর, সেই শরীরটা কি তোমাকে বিরক্ত করে, বা আমার এই যে শরীরের গঠন, এটা দেখে কি তোমার গায়ে খুব জ্বালা ধরে? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি তোমার কাছে অবাক করার মতো কিছু মনে হয়? দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, যেন আমি এমনভাবে নৃত্য করছি বা এমন আনন্দে নাচছি যেন মনে মনে হচ্ছে আমি হিরে পেয়েছি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, অর্থাৎ আমার দুই উরুর যে যোগদান স্থল, সেই যোগদান স্থলে আমি যেন হিরে পেয়েছি আর সেই আনন্দে আমি নাচছি, এটা কি তোমার কাছে এমন মনে হচ্ছে? এখানে কবি নিজের উমেনহুড, নিজের নারী সত্তার যে মানে নিজের নারী সত্তাকে অপমান করার যে কথাগুলো, সেই কথাগুলো তিনি এখানে বলছেন যে আমার শারীরিক গঠন নিয়ে তুমি তির্যক কথাবার্তা বলছো, কিন্তু তবুও আমি হাসছি, এত বাধা সত্ত্বেও, এত অপমান সত্ত্বেও আমি হাসছি, আমি এমনভাবে হাসছি, আমি এমনভাবে নাচছি যেন মনে হচ্ছে আমি ডায়মন্ড বা হিরে পেয়েছি। পরবর্তী লাইন, আউট অফ দ্য হার্টস অফ হিস্টোরিজ সেম। বলছে যে ইতিহাসের আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম, হার্টস মানে কুঁড়েঘর, ইতিহাসের লজ্জার যে কুঁড়েঘর, সেই কুঁড়েঘর থেকে আই রাইজ, আমি উঠে আসি। আপ ফ্রম এ পাস্ট দ্যাট ইজ রুটেড ইন পেইন। বলছে যে এমন একটা অতীত, যেই অতীতের শেকড় যন্ত্রণায় ভরা। আই রাইজ, আমি উঠে আসি। আই এম এ ব্ল্যাক ওশিয়ান লিপিং অ্যান্ড ওয়াইড, আমি একটা বিশাল কালো মহাসাগর, উত্তাল এবং প্রশস্ত অর্থাৎ বিশাল চওড়া। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার দ্য টাইড। বলছে যে আমি এখন জোয়ারের যে শক্তি, সেই শক্তি তো আমি বলিয়ান, অর্থাৎ আমার জল ফুলে ফেপে উঠেছে। পরবর্তী প্যারা, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার। টেরার মানে ভয়, আর টেরার মানে তো কি বলবো এখানে, আতঙ্ক, আর ফিয়ার মানে ভয়। বলছে লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার, ভয় আতঙ্কের যে অন্ধকার রাত্রিগুলো, সেই রাত্রিগুলোকে পেছনে ফেলে দিয়ে আই রাইজ, আমি জেগে উঠেছি। এতক্ষণ আমরা দেখছিলাম যে কবি বলছে আমি উঠে আসি, ঠিক আছে, আমি উঠে আসি, আমি উঠে আসবো, অর্থাৎ ভবিষ্যতের কথা বলছে। কিন্তু এই যে প্যারাগ্রাফ, 9 নম্বর যে প্যারাগ্রাফ, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার, এই 9 নম্বর প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে কবি তখন বর্তমানে কথা বলছে, অর্থাৎ আমি উঠে এসেছি। হ্যাঁ, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার, ভয় ও আতঙ্কের অন্ধকার কালো রাত্রিগুলিকে পেছনে ফেলে আই রাইজ, আমি জেগে উঠেছি।
ইন্টু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার। জেগে উঠেছি এমন একটা চমৎকার রকমের পরিষ্কার ও আলো ঝলমলে ভোরবেলাতে। আই রাইজ, আমি উঠে এসেছি। ব্রিঙ্গিং দ্য গিফট দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ। গিফট পুরস্কার, এখানে পুরস্কার বলতে অ্যানসেস্টার্স মানে ওই কবির যে অ্যানসেস্টার বা কবির যে আগের যে লোকগুলো ছিল, অর্থাৎ তার বংশের যে লোকগুলো ছিল, তারা কবিকে যে হেরিটেজ দিয়ে গেছে, অর্থাৎ যে ঐতিহ্য দিয়ে গেছে, যে সাংস্কৃতিক ঐতিহ্য দিয়ে গেছে, সেই ঐতিহ্যকে এখানে পুরস্কার স্বরূপ বলা হচ্ছে। বলছে ব্রিঙ্গিং দ্য গিফট দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, আমার যে পূর্বপুরুষেরা তাদের দেওয়া সেই সংস্কৃতির যে ঐতিহ্যের উপহার, সেই উপহার নিয়ে আই এম দ্য ড্রিম অ্যান্ড হোপ আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। বলছে আমি সমস্ত কৃতদাস, তাদের স্বপ্ন এবং আশা। স্লেভ অর্থাৎ আমরা জানি যে শ্বেতাঙ্গ মানুষেরা, আফ্রিকা কবিতার আমাদেরকে পড়া হয়েছে যে শ্বেতাঙ্গ মানুষেরা কিভাবে আফ্রিকার বিভিন্ন মানুষকে তারা বন্দি করে নিয়ে কৃতদাস হিসাবে বিভিন্ন দেশে বা বিভিন্ন লোকের কাছে তারা বিক্রি করত, পশুর মতো তারা সেই আফ্রিকার কালো মানুষের লোকেদের তারা বিক্রি করত। ওই লাইনটারই রেফারেন্স নিয়ে এখানে বলা হচ্ছে যে আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, অর্থাৎ আমি সমস্ত কৃতদাসদের স্বপ্ন এবং আশা। আই রাইজ, আমি উঠে এসেছি। আই রাইজ, আমি উঠে এসেছি। আই রাইজ, আমি উঠে এসেছি। তো এইখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বর্ণ বৈষম্যবাদ ও বিভিন্ন নিপীড়িত মানুষের যে কথাবার্তা, সেই নিপীড়িত মানুষের প্রতীক হয়ে এই লেখিকা মায়া অ্যাঞ্জেলিও তিনি এই কবিতাটিকে খুব সুন্দরভাবে রচনা করেছেন।